ছাত্রছাত্রীরা, আমি রাজদীপ স্যার আবার তোমাদের সামনে চলে এসেছি। আমাদেরই যে চ্যাপ্টারটি করাচ্ছিলাম তার নাম ছিল মলিকুলার বেসিস অফ ইনহেরিটেন্স। মলিকুলার বেসিস অফ ইনহেরিটেন্স করাতে গিয়ে তোমাদের এর আগে নিউক্লিওটাইড নিয়ে স্ট্রাকচার জানিয়েছিলাম। ডিঅক্সি রাইবো নিউক্লিওটাইড দিয়ে ডিএনএ তৈরি হয়, রাইবো নিউক্লিওটাইড দিয়ে আরএনএ তৈরি হয়। এবং আমরা জানি যেখানে আমরা এখন এসে পৌঁছেছি তার নাম ডিএনএ স্ট্রাকচারে। ডিএনএ স্ট্রাকচারের হোল স্ট্রাকচারটা কেমন হয় সেটা তোমাদের সামনে আমি সামনের দিন একে একে গতদিন বা গত বিভিন্ন ক্লাসগুলোতে আলোচনা করেছি। আজকে তোমাদের সামনে ডিএনএ কে নিয়েই আরেকটু ইন ডেপথ নলেজ রাখবো, কারণ ডিএনএ কে নিয়ে জানাটা আমাদের অতীব ইম্পর্টেন্ট, একটা ভেরি ইম্পর্টেন্ট কাজ। ডিএনএ হলো যে কোনো অর্গানিজমের একেবারে হার্ট বা মেন থিং। ডিএনএ কে বলা হয় যে কোনো অর্গানিজমের একেবারে আর্কিটেক্ট, অর্থাৎ যে আর্কিটেক্ট যেমন করে স্ট্রাকচার দেয় সেরকমভাবেই আমাদের বাড়িগুলো বা আমাদের কোনো বিল্ডিং তৈরি হয়। এটাকে আমরা কম্পেয়ার করতে পারি একটা রেসিপি বুকের সঙ্গে। যারা কুকিং করে রেসিপি বুকে যা যা লেখা থাকে পরপর যদি আমরা সেগুলো জেনে যাই তাহলে কিন্তু আমাদের রেসিপিগুলো বেটারভাবে আমরা পাই বা বেটার রেসিপি আমরা পাই। সেরকমই ডিএনএ হলো সেরকমই একটি মাস্টার রেসিপি বুক। ডিএনএ কে নিয়ে আরো দু একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন তোমাদের ইন জেনারেল আগে দিয়ে নেব। যে ডিএনএ গুলোকে আমরা স্ট্রাকচারালি তোমাদের সামনে তুলে ধরেছি, যেমন এখানেই আমার একটি ডিএনএ আছে এবং সেই ডিএনএটাকে আমরা তুলে ধরবার চেষ্টা করব। সেই ডিএনএ কে নিয়ে আমরা ইন ফিউচারে দেখে নেব যে কিরকম হয়। এই হলো আমাদের ওয়াটসন অ্যান্ড ক্রিক মডেলের ডিএনএ। এবং ডিএনএ কে যদি আমরা 3D স্ট্রাকচার বা 3D মডেলে দেখি, দ্যাট উইল বি লুক লাইক দিস। দিস ইজ দ্য ডিএনএ, দ্য 3D মডেল। 3D এবং এই মডেলগুলোকে তোমাদের সামনে আরো পরিষ্কারভাবে রাখবো। যেমন আমি আমার হাতের মধ্যে দেখো আমার নিজের হাতে বানানো একটা ডিএনএ মডেল তোমাদের সামনে তুলে ধরেছি। এটা দিয়ে আমরা খুব সুন্দরভাবে দেখো এটাকে ভালো করে এই ডিএনএ মডেলটা দেখে নাও। এই মডেলটা তোমরাও ইচ্ছে করলে বানাতে পারো, যদি তোমাদের ইচ্ছে থাকে তাহলে ডিএনএ মডেল বানানোর বিভিন্ন ধরনের কায়দা আমি শিখিয়ে দিতে পারবো। দেখো এটা একটা অরিগামি, মনে রাখো এটার সঙ্গে ডিএনএর এক্সাক্ট ডিএনএর মিল না থাকলেও হাতের মধ্যে একটা ডিএনএ তৈরি করা সম্ভব। আজকে অনেকেই প্র্যাকটিক্যালি অনেক স্কুলে এই ডিএনএ মডেলটা করতে বলা হয়। তাহলে তোমরা ইচ্ছে করলে কিন্তু এরকম একটি ডিএনএ মডেল একেবারে অরিগামি করে বাড়িতে বানিয়ে নিতে পারো। আমার অনেক ছাত্রদের মধ্যে এই ডিএনএ বানাতে গিয়ে একটা অসুবিধার সম্মুখীন হয়েছিল, কিন্তু আমরা বলবো এই ডিএনএটাকে একটু কায়দা আছে, একটু এই বিষয়টাকে এই কাগজটাকে প্রিন্ট করে নিতে হয়। প্রিন্ট করে নেবার পরে কালারগুলো সেখান থেকেই চলে আসে, এই কালারগুলো যে দেখতে পাচ্ছ। তারপরে যদি তার ভাঁজগুলো ঠিকমতো করা যায় তাহলে এরকম একটি ডিএনএ তোমাদের সামনে তুলে ধরা যেতে পারে। তো আমরা সেরকম ডিএনএ একটা তোমাদের সামনে, আশা করি এটা ভালো লাগলো। সেরকমই বিষয়, অর্থাৎ এই ডিএনএ কে নিয়ে আমি পরে এটাকে আরো দেখাবো প্রয়োজনীয় বিভিন্ন অংশগুলো। দেখো এটিজিসি কেও এখানে দেখা যাচ্ছে, এটিজিসি নিশ্চয়ই দেখতে পাচ্ছ এটাকে ঘুরিয়ে। এটা আমার বাড়িতেই থাকে সবসময়। এটা একটা অরিগামি মডেল, আরো বানিয়ে রাখা যেতে পারে। বেশ ইন্টারেস্টিং মডেলটা। চলো আমরা ডিএনএ কে নিয়ে আরো কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশন এখান থেকে করে নিই। ডিএনএ যে ইনফরমেশনগুলো এবার তোমাকে দেব, যে ডিএনএ কত রকমের হয়। আমাদের ইন জেনারেল নেচারে ডিএনএ আমরা দেখতে পাই এ ডিএনএ, বি ডিএনএ এবং জেড ডিএনএ। এটা তোমাদের সামনে আমি কোনো স্লাইড করে রাখিনি, শুধু আমি মুখে বলছি, মাথায় রেখে দেবে। নর্মাল যে ডিএনএটা এই যে চোখের সামনে তোমরা দেখতে পাচ্ছ, ইট ইজ দ্য এ ডিএনএ। কারণ এ ডিএনএ তার কিছু বেসিক প্রপার্টি এবং বেসিক কিছু নেচার আছে। এ ডিএনএ নেচারে হচ্ছে তার লেংথ হবে, অর্থাৎ যে লেংথটা তোমাকে দেখাচ্ছিলাম, এই যে লেংথ, এই যে পুরো লেংথটা, এটা এর আগেই তোমাদের দেখিয়েছি 3.4 ন্যানোমিটার। আজকে আমাদের যতগুলো ডেটা দেব সবকটা ন্যানোমিটারে ডেটা দেব, কারণ এটাকে 10 দিয়ে যদি আমরা মাল্টিপ্লাই করে দিই তাহলে সেটা অ্যাংস্ট্রমে পেয়ে যাব। কাজে আজকে আর অ্যাংস্ট্রম দিয়ে বলছি না, আজকে তোমাদের আমি বলবো ন্যানোমিটারে। চলো তাহলে যে ন্যানোমিটারটা পাই এটা 3.4 ন্যানোমিটার। এবং এটা যে ফ্যাশনে সেটা ঘুরে বেড়ায় সেটা হচ্ছে রাইট হ্যান্ড মোশনে তারা থাকে, রাইট হ্যান্ডে। এটা একটা ইনফরমেশন মনে রাখবে। এবং এর মধ্যে থাকে ইন বিটুইন দিস 10 বেস পেয়ার থাকবে।
এ ডিএনএ কে নিয়ে বলছি, কিন্তু আমি একে একে এ ডিএনএ, বি ডিএনএ এবং জেড ডিএনএ এই তিনটে প্যারালালি বলবো। বলার পরে তোমাদের ডিএনএ এর ক্যারেক্টারিস্টিক্স গুলো সামনে চলে আসবে, কোন ডিএনএটার কেমন সাইজ তোমরা ডেটাগুলো দিয়ে বুঝতে পারবে। ছবিগুলো দেখিয়ে নিলে তোমরা বুঝতে পারতে একটা ডিএনএ একটু লম্বাটে হয়, একটা ডিএনএ একটু বেটে টাইপের হয়, একটা ডিএনএ মাঝামাঝি হয়। আমাদের যে ডিএনএটাকে নিয়ে স্টাডি করব সেটা আমাদের ইন বিটুইন ডিএনএ বা অনেকটা মাঝামাঝি টাইপের ডিএনএ। তাই জন্য সবার প্রথমে আমরা এ ডিএনএটাকে, মোস্ট অফ দ্য অর্গানিজমের বডিতে এই এ ডিএনএটা দেখা যায় বলে আমরা এ ডিএনএ নিয়ে স্ট্রাকচারটা প্রথমে বলে দিলাম। তাহলে এর ফুল লেন্থ হচ্ছে 3.4 ন্যানোমিটার, এর মধ্যে 10 বেস পেয়ার থাকে এবং মনে রাখবে দুটো স্ট্র্যান্ডের মধ্যে বলেছিলাম যে দুটো সুগার ফসফেটের যে দুটো লাইন থাকে, একটা ডিএনএ যে ল্যাডার বা মইটা থাকে তার মধ্যে লাইন হচ্ছে 2 ন্যানোমিটার বা 20 অ্যাংস্ট্রম, আগের দিনই বলেছিলাম। এবং এদের মধ্যে বেস পেয়ার থাকে 10টা। সবচেয়ে বড় কথা, এটা একটা সার্কেলে থাকে। আগের দিন তোমাদের বলেছিলাম একটা ব্যাঙ্গেলের মতো, একটা ব্যাঙ্গেল যেমন একটা সার্কেল করে থাকে, সেটাকে যদি লম্বা করে টেনে দিই এটা 3.4 ন্যানোমিটার লেন্থ আসবে। হ্যাঁ, এটা রোজালিন ফ্র্যাঙ্কলিনরা যে স্ট্রাকচারটা দিয়েছিলেন সেটাকে আমরা এক্সরে ডিফ্র্যাকশন মেথড দিয়ে বের করেছিলাম, তারপরে ওয়াটসন অ্যান্ড ক্রিক তার মধ্যে অ্যাড করে দিয়ে ডিএনএ এর অরিজিনাল স্ট্রাকচার আমরা দিয়েছে, তারা আমরা পাই যে অরিজিনাল ডিএনএ স্ট্রাকচারটা কেমন হয়। তাহলে সেই ডিএনএ স্ট্রাকচারটাকে আমরা বলবো এ ডিএনএ। এগেইন আমি ডেটাগুলো তোমাদের সামনে আবার রাখছি। 3.4 ন্যানোমিটার লেংথে, বা এই যে লম্বাটাকে লেংথ বলছে, উইথ বা চওড়াটা হচ্ছে 2 ন্যানোমিটার এবং এটা রাইট হ্যান্ডেড ফ্যাশন এবং এর মধ্যে থাকে 10 বেস পেয়ার। নাও কামিং টু দ্য বি ডিএনএ, যেটা আমাদের পরের ডিএনএ। ঠিক একই রকম ডেটাগুলো তোমাদের সামনে রাখবো। দ্য লেংথ অফ দ্য বি ডিএনএ ইজ 2.86 ন্যানোমিটার। তার মানে অবভিয়াসলি অ্যাকচুয়ালি এই যে লেংথ মানে লম্বাটা 2, আগেরটা ছিল 3.4 ন্যানোমিটার, এখন একটা কমে গেল, তার মানে কত 2.86। ডেটাটা মনে রেখো, তার মানে এটা একটু বেটে মানে ছোট। আগেরটা যদি এরকম লম্বাটে হয়, পরেরটা এরকম চেপে গেছে, ছোট হয়ে গেছে। আমি লম্বা করে বলবো না, এটা তো তোমাদের এ ডিএনএ দেখিয়ে দিয়েছি, এর থেকে ছোট হবে, এর থেকে ছোট হবে বি ডিএনএ। তাহলে লেংথে 2.86 ন্যানোমিটার। নেক্সট পয়েন্টে আমাদের ছিল কোনটা? নেক্সট পয়েন্টে ছিল আমাদের তার এবার অ্যাঙ্গেলটা রাইট হ্যান্ডেড। এটাও কিন্তু বি ডিএনএ ইজ অলসো আর রাইট হ্যান্ডেড ফ্যাশনে, অর্থাৎ ডান দিক এইভাবে প্যাচ খেয়ে থাকে, ঠিক আছে। রাইট হ্যান্ডেড এরা জড়িয়ে পেঁচিয়ে থাকে, রাইট হ্যান্ডেড বলা হয়। ডান দিকে পাক খেয়ে থাকে, দুটো স্ট্যান্ড থাকে, দুজনই অ্যান্টি প্যারালাল, দুজনে রাইট হ্যান্ডে যায়, তার জন্যই তারা একে অপরের সঙ্গে প্যাচ খেয়ে ধরে থাকে। এবং এদের মধ্যে থাকে 11টা বেস পেয়ার। তাহলে 2.86 এবং তার ডায়ামিটারটা কিরকম হবে? ডায়ামিটারটা হবে 2.6 ন্যানোমিটার। ডায়ামিটার আগেরটা ছিল 2, এবারেরটা এইদিকে বেটে হয়ে গেছে কিন্তু এইদিকে চড়া হয়ে গেছে, স্বাভাবিকভাবে বুঝতে পেরেছো। 2.86 লেংথে একটু ছোট হয়ে এসছে এবং তার যে চওড়াটা সেটা বড় হয়ে গেছে 2.6। আগেরটা কত ছিল? 2, এটা 2.6 ন্যানোমিটার এবং এদের মধ্যে বেস আছে 11টা। তার ফলে আমরা ইজিলি একটা ইনফরমেশন নিতে পারবো। এরপরে রয়ে গেছে লাস্টলি জেড ডিএনএ। জেড ডিএনএ বলবে এটা একটু লেংথে লম্বা, তার মানে অবভিয়াসলি 3.4 এর থেকে বেশি হবে। এটা লেংথ হচ্ছে 4.4 ন্যানোমিটার। লেংথ লম্বাটা, এই যে লম্বা হয়ে গেছে 4.4। ন্যাচারালি এ কিন্তু উইডথে ছোট হয়ে যাবে, উইডথে হয়ে যাবে 1.8 ন্যানোমিটার। আগেরটা 2 ছিল, বি ডিএনএ ছিল 2.6 চওড়া, এবারে আরো ছোট স্লেন্ডার হয়ে গেল, কাছাকাছি চলে এলো। এই জায়গাটা আমি হাতে দেখিয়ে দিচ্ছি, সেটাকে বলি আমরা জেড ডিএনএ। জেড ডিএনএ এর আরেকটা ক্যারেক্টারিস্টিক্স তোমাদের মধ্যে বলে দেবো, বেস পেয়ার আছে 12টা, 12টা বেস পেয়ার। তাহলে বেস পেয়ার যদি কম্পেয়ার করি, এ ডিএনএ তে 10টা, বি ডিএনএ তে 11টা, জেড ডিএনএ তে 12টা। এবার যদি তাদের মাঝখানের যে লেংথ, মাঝখানে যে উইডথ, সেটাকে যদি কম্পেয়ার করি, আগেরটা ছিল 2 ন্যানোমিটার, যেটা বি ডিএনএ সেটা হচ্ছে 2.6 ন্যানোমিটার, আর জেড ডিএনএ একটু স্লেন্ডার হয়ে 1.8 ন্যানোমিটারে চলে এসছে। এবার লেংথ ওয়াইজ যদি দেখি, লেংথ ওয়াইজে যেটা নর্মাল ডিএনএ 3.4 ন্যানোমিটার, বি ডিএনএ একটু বেটে, মানে তার পরিমাণটা হচ্ছে কত? বি ডিএনএ একটু ছোট হয়ে গেল 2.86, নিশ্চয়ই বুঝতে পেরেছো।
3.4 এর থেকে 2.83 লেন্সটা একটু ছোট, আর ZDNA আরো লম্বা, সেটা হচ্ছে 4.4 ন্যানোমিটার। এবার আরেকটা খুব ইন্টারেস্টিং ব্যাপার বলি, এই যে যে ছবিটা দেখতে পাচ্ছ সেই ছবির মধ্যে আমি তোমাদের বলবো, এই যে এখান থেকে 1 2 3 4 5 6 7 8 9 10, এই যে লম্বাটুকু, এটার মধ্যে একটা সার্কেল আছে এবং এই সার্কেলে আছে 10 বেস পেয়ার্স, এবং এই 10 বেস পেয়ারকে যদি আমরা একটা পাক খেয়ে যাই তাহলে একটা পূর্ণ অ্যাঙ্গেলটা কত? 360 ডিগ্রি অ্যাঙ্গেল। রিমেম্বার 360 অ্যাঙ্গেল যদি হোল ডিএনএটা, হোল সার্কেলটা, হোল পিচ, একটা পিচ আগের দিন বলছিলাম, একটা প্যাচ বা পিচ, প্যাচ আর পিচ এক নয়, মনে রাখার জন্য বলেছিলাম যে পিচ, একটা পিচের মধ্যে যদি 360 ডিগ্রি অ্যাঙ্গেল, যেটাকে কোণ বলি বাংলায়, তাহলে এক একটা দুটো কনজিকিউটিভ নিউক্লিওটাইডের মধ্যে, মনে রাখো উপরে একটা নিউক্লিওটাইড, নিচে একটা নিউক্লিওটাইড, আগের দিন বলেছিলাম দুটো নিউক্লিওটাইডের মধ্যে যে অ্যাঙ্গেলটা একটু বেঁকে গেছে, তাহলে ডিভাইডেড বাই 10 করলে 36 ডিগ্রি অ্যাঙ্গেল, তাহলে 360 ডিভাইডেড বাই 10 ইট ইজ 36 ডিগ্রি অ্যাঙ্গেল। এগুলো কিন্তু ডিএনএর কিছু খুব ছোট ছোট পয়েন্টের ইনফরমেশন। এই ইনফরমেশনগুলো তোমরা যদি ইন কোর্স অফ টাইম ডিএনএ কে নিয়ে জানতে চাও, আরো ছোট ছোট ইনফরমেশন আছে, সেগুলো তোমরা জানতে পারবে। এবারে আমরা আরো কয়েকটা ইম্পর্টেন্ট ইনফরমেশনে তোমাদের সামনে চলে এসেছি। সেই ইম্পর্টেন্ট ইনফরমেশনগুলো যদি তোমরা এখান থেকে নিয়ে নাও তাহলে আশা করি এখান থেকে তোমরা জানতে পারবে। যেমন এখানে দেখছো এই যে নামগুলো আমরা পাচ্ছি, এই নামগুলোর মধ্যে আগের দিনে তোমাদের একজনকে দেখানোর খুব ইচ্ছে ছিল, শি ইজ রোজালিন ফ্র্যাঙ্কলিন। অ্যাকচুয়ালি শি ফার্স্ট ইনভেন্টেড, যেটাকে আমরা এক্স-রে ডিফ্রেকশন মেথড দিয়ে উনি বের করেছিলেন যে ডিএনএটা কেমন দেখতে হতে পারে, তার মধ্যে এক্স-রে ফেলে ফেলে, কিন্তু অতিরিক্ত এক্স-রেতে এক্সপোজার হয়ে যাওয়াতে আমাদের রোজালিন ফ্র্যাঙ্কলিনের কিন্তু একটা প্রবলেম এসেছিল এবং তার জন্য তিনি আমাদের এই লাভেবল আর্থ থেকে তিনি বিদায় নিয়েছিলেন, মানে তিনি মারা গিয়েছিলেন। তারপরে এই যে দুজন জেমস ডি ওয়াটসন অ্যান্ড ফ্রান্সিস ক্রিক, এই যে দুজন দেখছো ফ্রান্সিস ক্রিক, এবং আরেকজনের নাম হচ্ছে উইলকিন্স। এই নামটিও কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা নাম, তোমরা মাথায় রাখতে পারো, উইলকিন্স। এই তিনজনের নানা অবদানের উপরে ভিত্তি করে, নানা অ্যাক্টিভিটির উপরে ভিত্তি করে আমরা ডিএনএ এর পুরো ডাবল হেলিক্স মডেলটা আমরা পাই, যে ডাবল হেলিক্স মডেলটা আমাদের এখনো লন্ডনে রাখা আছে, এবং দে গট দ্য নোবেল প্রাইজ ফর দেয়ার ডিসকভারি। এবার এই জিনিসটা তোমাদের কাছে অলরেডি আমি দেখিয়ে দিয়েছি, তাই জন্য আরো একবার আজকে তোমাদের সামনে একটু তুলে ধরবো, সেটা তোমরা এখান থেকে নিয়ে নিতে পারবে। যেমন এই যে লেংথ পিচের কথা 3.4 ন্যানোমিটার বলেছিলাম, এবং ইচ অ্যান্ড এভরি লেংথের 0.34 ন্যানোমিটার, এবং এই দুটো স্ট্যান্ডের মধ্যে যে লেংথটা ছিল 2 ন্যানোমিটার, যেটা আমরা কিছুক্ষণ আগে বললাম এডিএনএ এর কথা। তাহলে এবং এই কথাটা তোমাদের বলেছিলাম 5 প্রাইম এন্ড যদি একদিকে থাকে, যে ব্লু কালারটি চলে গেছে তার উল্টো দিকে থাকবে 3 প্রাইম এন্ড, ঠিক আছে? এইভাবে করে উল্টো উল্টো করে থাকবে, অর্থাৎ যাই থাকবে তার অপোজিট। এখানে 5 প্রাইম থাকলে তার অপোজিটে 3 প্রাইম থাকবে। অলরেডি কেন প্রাইমগুলোর নাম সেগুলো বলে দিয়েছিলাম। 3 প্রাইম এন্ডে ওইচ কার্বনে যেখানে লেগে থাকে সেটা 3 নম্বর কার্বনে লেগে থাকে, এবং প্রত্যেকটা কার্বনের পজিশনকে 3 প্রাইম বলা থাকে। অবভিয়াসলি এইদিকে যদি 5 প্রাইম থেকে তার অপোজিটে হয়ে যাবে 3 প্রাইম। এভাবে অপোজিট করে, যদি এটার ক্ষেত্রে তোমরা ভালো করে বুঝতে পারছো না, যখন আমরা অ্যান্টি প্যারালাল দাগটা দেব তখন 5 এর নিচে 3 এবং তার উল্টো দিকে 3 এর নিচে 5 হবে, এবং তারা নিজেরাও অপোজিট হবে। এর আগের ক্লাসটাতে তোমাদের বলে দিয়েছিলাম। এবারে এই যে ডিএনএ স্ট্রাকচারটাকে আরেকটু ডিটেলে দেখানোর চেষ্টা করছি। মনে রাখবে এখানে কতগুলো গ্রুপ হয়, অর্থাৎ ডিএনএ যখন প্যাচ খায় তখন গ্রুপটাকে আমি এই ছবি থেকে তোমাদের খুব ইজিলি দেখাতে পারবো, নিশ্চয়ই বুঝতে পেরেছো। এখানে একটা আমি যেখানে ব্ল্যাক মার্ক করছি, এই একটা গ্রুপ আছে, এটাকে বলা হয় মাইনর গ্রুপ, এবং এখানে আছে একটা গ্রুপ দ্যাট ইজ কল মেজর গ্রুপ। মনে রাখবে দিস গ্রুপ ইজ মাইনর, অ্যান্ড কালারটাকে যদি একটু চেঞ্জ করে দিই, রেড কালার দিয়ে যেটা দেখাচ্ছি, দিস গ্রুপ ইজ মেজর গ্রুপ। কাজে এখানের মধ্যে দেখতে পাচ্ছ দিস ইজ দ্য মেজর গ্রুপ। মেজর গ্রুপটাই যে এখানে তোমাদের লিঙ্কতে আমি দেখিয়ে দিলাম, দিস গ্রুপ ইজ মেজর গ্রুপ। গ্রুপ মানে গ্যাপটা, অর্থাৎ প্যাচ যখন খাচ্ছে তখন দুটো গ্রুপ দেখা যায়। তাহলে
মাইনর গ্রুপটা যেটা আমাদের খুব ছোট আছে সেটাকে মাইনর, এখানে লেংথটা একদম ছোট বাট এখানেরটা অনেকটা লম্বা। সো মেজর অ্যান্ড মাইনর গ্রুপ এটাও একটা ডিএনএর স্পেশাল ক্যারেক্টারিস্টিক্স। আর সুগার ফসফেট দিয়ে ব্যাকবোন তৈরি হয়, এটা আগের দিনই বলেছিলাম। অ্যান্ড উইক হাইড্রোজেন বন্ড, দুটো কনজিকিউটিভ কমপ্লিমেন্টারি, যেটা চার্গাফ রুলের ক্ষেত্রে বলেছিলাম উইক হাইড্রোজেন বন্ড থাকে, এবং যার ক্ষেত্রে OH এর এই যে ছোট দেখতে পাচ্ছ OH এর বন্ডটা অক্সিজেনের ওখানে দেখতে পাওয়া যায়, কারণ অক্সিজেন তো থাকবে, OH এ অক্সিজেন, এছাড়া 5 প্রাইমে ফসফরাস থাকে। আর এই যে মাঝখানের গুলো দেখছো, যে মাঝখানে যেটা দেখালাম, দিজ আর দা ছোট ছোট এখানে আছে, এখানে আছে, দিজ আর দা নাইট্রোজেনাস বেস। এই স্ট্রাকচার গুলো তোমাদের সামনে আমরা ক্লিয়ার করে তুলে ধরেছি। কাজে এই বিষয়গুলো নিয়ে আমরা ডিএনএর যে ইনফরমেশন গুলো দেওয়ার পরে আমরা এই ডিএনএটা কিভাবে প্যাকেজ হয় তার জন্য একটা লজিক আছে, তার জন্য একটা ক্যালকুলেশন আছে। তোমাদের সামনে আমি এখন সেই ক্যালকুলেশনটা 1 বাই 1 রাখার চেষ্টা করছি। এর আগে তোমাদের একটু দেখিয়ে দিই যে ওয়াটসন ক্রিকের মডেলটা যারা ড্র করতে চাও তারা কিভাবে ড্র করবে। ড্র করার আগে এই স্লাইডটাকে একদম ভালো করে দেখে রাখো। এই স্লাইডটাতে খুব ইজিলি আমি দেখিয়ে দিয়েছি ওয়াটসন ক্রিক মডেল ড্রয়িংটা খুব ইজি। মনে রাখবে এখানে একটা পেন্টোজ সুগার ড্র করবে। এই যে পেন্টোজ সুগারটা আছে লেফট হ্যান্ড সাইডে, তোমরা পেন্টোজ সুগারটা দেখতে পাচ্ছ। আমি 1 বাই 1 পেন্টোজ সুগারকে নিয়ে তোমাদের ড্রয়িংটা এখানে দেখানোর চেষ্টা করব। এবং উপরের দিকে একটা করে ও থাকবে, প্রত্যেকটার উপরের দিকে ও থাকবে। এই যে উপরের দিকে ও আছে, আমি আগেই বলেছিলাম প্রত্যেকটা লাইন অ্যান্টি প্যারালাল থাকে, তাহলে এটা যদি উপরের দিকে থাকে আর এটা তাহলে নিচের দিকে থাকবে। এর নিচের দিকের ও গুলো, অর্থাৎ যে দিকটা একটু শার্প অ্যাঙ্গেল আছে সেখানে ও এর দুটো বন্ড এখানে দেখানো আছে। এইভাবে অ্যান্টি প্যারালাল আঁকার পরে একদম এটা ইজি ড্রয়িং, তোমাদের ইজি ড্রয়িং বলে এই স্লাইডটা আমি একটু দেখিয়ে নিলাম। এবং এখানে দেখবে একদিকে এ আছে এবং তার অন্যদিকে আছে টি, এবং মাঝখানে গ্রুপগুলো দেখো। এর আগে নাইট্রোজেন বেসগুলোকে এটাকে আমরা এভাবে একটু উঁচু করে লিখেছি, এবং এর সঙ্গে সবসময় টি লাগবে, টিটাকে একটু গ্রুপ করে আঁকতে হবে, তাহলে এ এবং টি যেন খাপে খাপে এরা পরস্পর মিলে গেল। এবং এদের মাঝখানে একদম মিডিল লেয়ারে এই যে দুটো হাইড্রোজেন বন্ড ড্র করা আছে, 2 হাইড্রোজেন বন্ড। এরকমই যদি উল্টো করে টি এন্ড এ হয় সেম থিং হবে, এবং এদের মধ্যে মাঝখানে সেই দুটোই হাইড্রোজেন বন্ড থাকবে। একই রকম ভাবে তোমাদের দেখিয়ে দিয়েছিলাম যে গুয়ানিন অ্যান্ড সাইটোসিন, এটাকে একটু আলাদা করে বলে এই যে গুয়ানিনটাকে একটু শার্প অ্যাঙ্গেলে রেখেছি এবং সাইটোসিনকে একটা শার্প অ্যাঙ্গেলে গ্রুপ করে দিয়েছি। এরকম গ্রুপ করে যদি এটাকেও ড্র করা যায়, দুটো যেন খাপে খাপ লেগে গেছে, অর্থাৎ জি এবং সি পরস্পর মিলে যায়। এবং তাদের মাঝখানে আমি যদি দেখাই ট্রিপল হাইড্রোজেন বন্ড, উইক হাইড্রোজেন বন্ড, এবং সি এবং জি যদি থাকে তাহলে ট্রিপল হাইড্রোজেন বন্ড থাকবে। এবং অবভিয়াসলি সি এবং জি যেহেতু তারা একে অপরের কমপ্লিমেন্টারি, অর্থাৎ এদের খাপে খাপ মিলে যাচ্ছে, এভাবে নাইট্রোজেন বেস আমরা ড্র করে দিতে পারবো। এবং এদের অ্যাঙ্গেল দিয়ে এপাশে ফসফেট বন্ড এখানে দেব, আর এখানে ফসফেট বন্ডটা তার উল্টো দিকে 5 প্রাইম নিশ্চয়ই হবে উল্টো দিকে, সেভাবে আমরা ড্র করে যাবো। ভেরি ইজি ড্রয়িং এটাকে। এখানে যে বন্ডগুলো আছে বন্ডগুলোকে আমি একটু অন্য কালার দিয়ে তোমাদের সামনে ব্ল্যাক দিয়ে দেখানোর চেষ্টা করছি। বন্ডগুলোর নাম ব্ল্যাক দিয়ে ফসফেটের সঙ্গে সুগার যেখানে লেগে থাকবে সেই বন্ডের নাম ফসফো এস্টার বন্ড। এবং এখানে একটা সুগারের সঙ্গে পরের নিউক্লিওটাইড, অর্থাৎ এটা একটা হোল নিউক্লিওটাইড, এটা একটা হোল নিউক্লিওটাইড, 2 নিউক্লিওটাইড 1 and 2, এইখানে দুটো বন্ড লেগে থাকে যাকে বলে ফসফো ডাই এস্টার বন্ড। আরেকটা বন্ড তোমাদের সামনে আমি আরেকবার রিপিট করে দিই, তার নাম এন গ্লাইকোসাইডিক বন্ড, যেটা সুগারের সঙ্গে নাইট্রোজেন বেস লেগে থাকে। এই হলো আমাদের ওয়াটসন ক্রিকের মডেলের একটা ইজি ড্রয়িং। তারপরে তোমাদের ডিএনএ প্যাকেজিংটা কিরকম হয় সেখানে আসছি। এবার যেটা বললাম দেখো, লক্ষ্য করো, প্যাকেজিং অফ ডিএনএ হেলিক্স। তাহলে ডিএনএ একটা লেন্থ, একটা লম্বা, বা আমাদের বডিতে বিগেস্ট বায়োমলিকুল তোমাদের বলেছি। যে ডেটাগুলো এতক্ষণ আমরা পেয়েছি সেই ডেটার সঙ্গে আরো কিছু ডেটা তোমরা এটা টুকে রাখবে। এই ডেটাগুলো কিন্তু শর্ট কোশ্চেনে অনেক সময় পাবে, তাই এই ডেটাগুলো তোমরা 1 বাই 1 রেখে দেবে। তাহলে লেন্থ অফ দ্য ডিএনএ ইজ ফাউন্ড টু বি গ্রেটার দেন দ্য ডায়ামিটার অফ এ টিপিক্যাল নিউক্লিয়াস। এই জায়গাটাতে আমাদের সবচেয়ে বড় একটা প্রবলেম আসছিল। কেন? সেটা আগে স্টেটমেন্টটা ভালো করে লক্ষ্য করো, যে লেন্থ অফ দ্য ডিএনএ যেটা পাওয়া গেছে, ডিএনএ লেন্থ, কারণ এই বেস পেয়ার গুলোকে যদি আমরা
ক্যালকুলেট করি তাহলে ডিএনএ লেংথ আমাদের মিটারে চলে আসতে পারবে। দেখবে তাহলে একটা ডিএনএ লেংথটা কত বড় হতে পারে লজিক্যালি বুঝবে। একটা ডিএনএ রিয়েল ডিএনএ, আমি একদম রিয়েল, আমরা যদি চোখে দেখতে পেতাম, খালি চোখে দেখতাম একটা ডিএনএ কত লম্বা হতে পারে সেটা তোমাদের সামনে আমি তুলে ধরছি। তোমরা এটাও জানো একটা সেল ইজ ওয়ান সেল ইজ ভেরি মাইনিউট, যেটা মাইক্রোস্কোপে দেখতে হয়, এবং তার মধ্যে থাকা নিউক্লিয়াস ইজ অলসো ভেরি মাইনিউট। তাহলে ডিএনএ কে তার থেকেও ছোট হতে হবে তার ভেতরে করতে গেলে। কিন্তু রিয়েলিটিতে ডিএনএ লেংথটা কতটা হয় তোমাদের সামনে আমি একটু তুলে ধরবার চেষ্টা করছি। লক্ষ্য করো, কয়েকটা ইম্পর্টেন্ট ইনফরমেশন আমরা দেব। একটা ডিএনএ তে দেখা যায় হিউম্যান একটা ম্যামালিয়ান সেলে বেস পেয়ার থাকে 6.6 ইন্টু 10⁹। 10⁹ কে আমরা মিলিয়নের সঙ্গে বলে থাকি। বেস পেয়ার বিপিএস ইন ম্যামালিয়ান সেল, একটা সেলের মধ্যে এতগুলো বেস পেয়ার থাকবে। আমরা বেস পেয়ারের মধ্যে যে দুটো নিউক্লিওটাইডের মধ্যে লেংথ জানি, দ্য ডিস্টেন্স বিটুইন টু বেস পেয়ার, ভালো করে শোনো, দ্য ডিস্টেন্স বিটুইন টু বেস পেয়ার আমরা এর আগে জানি 0.34 ন্যানোমিটার, কারণ আমরা একটা পিচে পেয়েছিলাম বারবার, মনে কর 3.4, সেটাকে যদি আমরা 10টা বেস পেয়ার থাকে, প্রত্যেকটা নিউক্লিওটাইডের মধ্যে দুটো নিউক্লিওটাইড কনজুগেটিভ, তার ডিস্টেন্স বের করতে পারবো, সেটার নাম 0.34 ন্যানোমিটার। তাহলে এই ন্যানোমিটার আবার ম্যামালিয়ান সেলের মধ্যে বেস পেয়ার অর্থাৎ কতগুলো থাকে বেস পেয়ার, উপরে উপরে, কিন্তু এইভাবে বলছি না, উপরে উপরে কতগুলো থাকবে, থাকবে অলরেডি বলেছি 6.6 ইন্টু 10⁹। রিমেম্বার দ্য ডেটা, এই ডেটাটাকে রাখতে হবে। এবার আমরা সিম্পল তাকে মাল্টিপ্লাই করে দেবো। আমরা 10⁻⁹ কেন দিলাম? 10⁻⁹ দিয়েছি মিটারে কনভার্ট করার জন্য। 10⁻⁹ দিলাম মিটারে কনভার্ট করার জন্য। তার সঙ্গে আমরা আরো অ্যাড করে দেব 6.6 ইন্টু 10⁹, কারণ 6.6 ইন্টু 10⁹ এখানেই পেয়ে গেছি। এটার সঙ্গে মাল্টিপ্লাই করে দিলে আমাদের ডিএনএ লেংথ চলে আসবে 2.2 মিটার। 10⁻⁹ দিয়ে যদি আমরা এটাকে ডিভাইড করে দিই 2.2 মিটার চলে আসবে। কাজে আশা করি বুঝতে পারছো গল্পটা কিরকম হচ্ছে। কিন্তু দেখতে পাই একটা ম্যামালিয়ান সেলের যে নিউক্লিয়াস, যেটা খালি চোখেই দেখা যায় না, কিন্তু এই যে 6 ফুট, আমাকে দেখছো যে 6 ফুট লম্বা মানুষ একটি, এই 6 ফুটের থেকে একটু বেশি, 3 ফুটে হয় 1 মিটার, অলমোস্ট 3 ইন্টু 2 মানে 6 ফিট, এবং 6 ফিটের থেকে অল্প বেশি, অর্থাৎ আমার থেকে অল্প একটু বেশি লম্বা। সেই লম্বা অরিজিনাল একটা ডিএনএ এর লেংথ। তাহলে সেই ডিএনএ এর লেংথকে আমরা, একটা নিউক্লিয়াস ইজ ভেরি স্মল, কিরকম স্মল, একটা নিউক্লিয়াসের সাইজ নিয়ার অ্যাবাউট 10⁻⁻6 মিটার, 10⁻⁻6 মিটার। এই ডেটাগুলো কিন্তু রাখতে হবে, দ্য সাইজ অফ ম্যামালিয়ান নিউক্লিয়াস। তাহলে একটা জিনিস দেখতে পাচ্ছি, ডিএনএ লেংথ ইজ মোর দ্যান নিউক্লিয়ার সাইজ, ডিএনএ লেংথ ইজ মেনি মোর, বাট একটা নিউক্লিয়াস ভেরি মাইনিউট। এই জায়গা নিয়ে আমাদের এবার সমস্যা দেখা দিয়েছে। ওয়াটসন ক্রিকের কাছে এসছে, সবার কাছে এসছে, এটা কি ব্যাপারটা, একটা সেল তার মধ্যে নিউক্লিয়াসে কোথায় থাকে, কোথায় থাকবে, সেটাকে নিয়ে যখন একটা ডিসকাস করা হচ্ছে, সেই ডিসকাস করতে গিয়ে কেউ বুদ্ধি পাচ্ছেন না যে কি করে থাকবে। তাহলে যে কোশ্চেনটা আমাদের মাথায় আসে, হাউ ডিএনএ ইজ প্যাকড ইনসাইড দ্য নিউক্লিয়াস, সেই জন্য বললাম প্যাকেজিং অফ ডিএনএ হেলিক্স। আমরা এটা থেকে প্যাকেজিং অফ ডিএনএ হেলিক্স, কাজে এই স্লাইডটাকে কিন্তু খুব ভালো করে মন দিয়ে তোমরা দেখবে, তাহলে এটার মধ্যে ইম্পর্টেন্ট পাবে। তাহলে কি, ডিএনএ লেংথ ইজ মোর দেন দ্য সাইজ অফ দ্য নিউক্লিয়াস। কি করে প্যাকেজ হতে পারে? দেখো, তারপরেই কিন্তু আমাদের মধ্যে একটা ডাউট চলে আসে। কিরকম ডাউট? এই যে দেখো, এখানে নিউক্লিয়াস সাইজ ইজ ভেরি স্মল, ডিএনএ লেংথ ইজ বিগ, এর ভিতরে থাকতে পারবে না। তাহলে একটা রাস্তা পরিষ্কারই আসে, ডিএনএ মাস্ট বি কয়েলড ইনসাইড। তাহলে ডিএনএটা ঠিক এইভাবে কয়েল করে আছে। যদি ও পেঁচিয়ে থাকে, তাহলে তো একটা ছোট্ট জায়গায় বিরাট বড় একটা থ্রেড আছে, উলের থ্রেড, সেটাকে যদি আমি ঢোকাতে চাই, কেমন করে ঢোকাবো? সেটার মধ্যে ঢুকে যাবে একদম নিউক্লিয়াসের মধ্যে প্যাচ খেয়ে 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 সেটাকে ঢুকিয়ে দেওয়া হবে। তার যে
স্ট্রাকচারটা তার আমরা এই যে দেখতে পাচ্ছ একটা ব্যাকটেরিয়া, এই ব্যাকটেরিয়ার মধ্যে এই যে মাঝখানে অনেকটা কুণ্ডলী প্যাকেজে কয়েলড হয়ে পড়ে আছে, দিস কয়েলিং ইজ দ্য অ্যাকচুয়ালি দ্য ডিএনএ, অর্থাৎ নিউক্লিওটাইড, নিউক্লিয়েড বলি আমরা এটাকে, নিউক্লিয়াস কেন বলি না? বিকজ ইট ইজ নট এ মেমব্রেন বাউন্ড। তাহলে ডিএনএ অর্গানাইজড ইনটু এ লুপ হেল্ড বাই প্রোটিন। তাহলে এই যে লুপটা করতে হবে, তাহলে নিশ্চয়ই কোন একটা প্রোটিনের মধ্যে প্যাচ খেয়ে থাকতে হবে। অ্যান্ড দ্য রিজিয়ন হোয়ার ডিএনএ ইজ প্রেজেন্ট টার্মড অ্যাজ নিউক্লিয়েড। এটা আমরা প্রোক্যারিওটিক ব্যাকটেরিয়া দেখতে পেয়েছি। নিউক্লিয়েড, তাকে নিউক্লিয়াস বলা হয় না, বিকজ ইট ইজ নট মেমব্রেন বাউন্ড, অলরেডি সেড। তাহলে এই প্যাকেজটা কি করে হয়? তাহলে একটা উলের গুটি আছে, সেই উলের গুটিটাকে তোমরা প্যাঁচাবে, নিশ্চয়ই তার মাঝখানে কিছু একটা, বাংলায় বলে অবলম্বন বা কিছু একটা মিডিয়াম লাগবে, যে মিডিয়ামটাকে সেন্টার করে উলটাকে আমরা, উল ক্যাশমিলন তোমরা জানো, সেটাকে আমরা পেঁচিয়ে ছোট করে একটা বল করতে পারি। তাহলে সেটা কেমন হতে পারে? লেটস সি দ্য ইন ডিটেল। চলো, এটা বলতে গেলে মেইনলি বুঝবে যে পজিটিভলি চার্জ বেসিক প্রোটিন হিস্টোন, এই যে দেখতে পাচ্ছ হিস্টোন অক্টামার, 8টা হিস্টোন, 1 2 3 4, এবং অবভিয়াসলি এর আগে আছে প্রত্যেকটার সঙ্গে দুটো দুটো করে, পেছন দিকে দেখা যাচ্ছে 1 2, এই যে 3 and 4, অর্থাৎ এই যে 8টা হিস্টোন প্রোটিন, এটাকে বলা হয় হিস্টোন অক্টামার। কাজে পজিটিভলি চার্জ বেসিক প্রোটিন হিস্টোন এখানে থাকে, এবং বেশ কিছু নন হিস্টোন প্রোটিন থাকে। এছাড়া কিছু আমাদের মেটাবোলাইটস বা কিছু মেটাল থাকে, সে মেটাল বা আয়ন, মেটালিক আয়ন এর মধ্যে থাকবে। এরা সবার একসঙ্গে এসে প্যাকেজিংটা হবে। সো এই জায়গায় ডিএনএ র্যাপ অ্যারাউন্ড হিস্টোন অক্টামার টু ফর্ম নিউক্লিওজোম। এই স্ট্রাকচারটা দ্য মিনিমাম ইউনিট ইজ নিউক্লিওজোম, এবং একটা নিউক্লিওজোম সাধারণত 10 ন্যানোমিটার সাইজে হয়। ডিএনএ 2 ন্যানোমিটার, একদম স্মল, আর নিউক্লিওজোম গুলো হয় 10 ন্যানোমিটার, অর্থাৎ তার থেকে একটু বেশি হবে, 10 ন্যানোমিটার মনে রাখবে, কারণ 2 ন্যানোমিটারের সাইজ ডিএনএ, মানে দুটো ডিএনএ এর মধ্যে যে লেংথ আমরা বলবো 2 ন্যানোমিটার। এবার এটা নিউক্লিওজোমে আসবে 10 ন্যানোমিটার, এটা লক্ষ্য করবে, কারণ এটাকে আমি তোমাদের পরে আসছি। এই হিস্টোন অক্টামার গুলোর নাম আছে। হিস্টোন অক্টামার গুলো হচ্ছে H1, H2A, H3, H4। তাহলে H2A, H2B, H3, H4, আবার বলছি নামগুলো, H2A, H2B, H3 and H4, all H must be written in capital letter, and other is H1. H1 যে হিস্টোন প্রোটিনটা, সেটা নিউক্লিওজোমের থেকে বাইরে থাকে, লিঙ্কার ডিএনএ দিয়ে কানেক্টেড হয়ে থাকে, অর্থাৎ একসঙ্গে 8টা অক্টামার থাকবে। সেই অক্টামারের মধ্যে ডিএনএটা ডাবল র্যাপ করে থাকবে, দুবার পেঁচিয়ে থাকবে। এই যে রেড কালারের তোমরা ডিএনএটা দেখছো, এখানে একটা সে প্যাচ খেয়েছে, একটা র্যাপিং করেছে, এবং তারপরে আরো একটি র্যাপিং করবে। যে এখানে একটা র্যাপিং হয়েছে, এখানে আরেকটা র্যাপিং হয়েছে, দুবার র্যাপিং করবে, র্যাপিং করে দিয়ে ডিএনএটা এখানে এই হিস্টোন অক্টামারের সঙ্গে লেগে থাকবে। এবার কেন হিস্টোন অক্টামারের সঙ্গে লেগে থাকে? মনে রাখবে, ডিএনএ এর যে বাইরে, আউটসাইডে সুগার ফসফেট বন্ডে থাকে হচ্ছে নেগেটিভলি চার্জ, বিকজ ফসফেট H3PO4 বা ওই যে PO4 থাকার জন্য PO4 এর বাইরে একটা নেগেটিভ চার্জ তৈরি হয়। ডিএনএ এর মোস্ট আউটসাইডে চার্জ হচ্ছে নেগেটিভ, আর যে হিস্টোন প্রোটিন গুলো আছে সেগুলো পজিটিভলি চার্জ। সো এখানে ডিএনএ নেগেটিভ, হিস্টোন প্রোটিনস আর পজিটিভ, কাজে নেগেটিভ পজিটিভের মধ্যে একটা অ্যাট্রাকশন তৈরি হয়, তার ফলে ডিএনএটা প্রোটিনের গায়ে র্যাপ করে থাকে, পেঁচিয়ে থাকে, তৈরি করে একটা নিউক্লিওজোম মডেল। এবং আর নিউক্লিওজোম কন্টেইনস 200 বেস পেয়ার অফ ডিএনএ হেলিক্স। তাহলে যে কটা ডিএনএ ওখানে প্যাচ খেয়ে থাকছে, সেই কটা ডিএনএ তে আছে 200 বেস পেয়ার। তাহলে ডিএনএ তে একটা লেংথ আছে, কারণ আমরা বলেছিলাম যে কতগুলো বেস পেয়ার দিয়ে একটা করে থাকে, 200 ডিএনএ হেলিক্স। এগুলো কিন্তু ইম্পর্টেন্ট ইনফরমেশন। সো নিউক্লিওজোম ইন ক্রোমাটিন আর অ্যাজ, এটা আমরা দেখবেন, নিউক্লিওজোম ইন এ ক্রোমাটিন আর অ্যাজ সিন বিডস অন স্ট্রিং আন্ডার ইলেকট্রন মাইক্রোস্কোপ।
এই যে দেখতে পাচ্ছ এটাকে বিডস অন স্ট্রিং বলা হবে। এই বিডস অন স্ট্রিং অর্থাৎ একটা দড়ির মধ্যে যেন অনেকগুলো স্ট্রিং এর মতো করে বা পেঁচানো সুতোর মতো করে রয়ে গেছে এই বিডস অন স্ট্রিং স্ট্রাকচারটি। এগুলোকে বলা হয় আমাদের নিউক্লিওজোম গুলো, ছোট ছোট করে দেখা যায়। আমি নিউক্লিওজোম গুলোর নামগুলো এখানে আটকে গেছে তোমাদের দেখাচ্ছি। দিস ইজ দা, এই যে এক একটা ডট হলো নিউক্লিওজোম, স্মল স্মল দিজ আর নিউক্লিওজোম, এবং একটা সুতোর মধ্যে ছোট ছোট যেন বিডস, এটাকে বিডস অন স্ট্রিং বলে। রিমেম্বার দ্য নেম ইজ ভেরি ইম্পর্টেন্ট। এবার এটার কিছু ক্যালকুলেশন তোমাদের সামনে একটু তুলে ধরছি। কিরকম? ওয়ান নিউক্লিওজোম হ্যাজ 200 বেস পেয়ার, ইট ইজ ফর শিওর। অর্থাৎ এই যে হোল নিউক্লিওজোমটা দেখেছো, এখানে ডিএনএ তে থাকে 200টা বা 200টা বেস পেয়ার। বাস, ভালো করে কিন্তু এগুলো খেয়াল করতে হবে। দিজ আর দ্য বেসিক্স। এই ইনফরমেশনগুলো একটু লিখে রাখতে হয়, আদারওয়াইজ এগুলো সবসময় মনে থাকে না। আর টোটাল বেস পেয়ারের সংখ্যা কত? এর আগের স্লাইডেই তোমরা দেখেছো, দ্য নাম্বার অফ টোটাল বেস পেয়ার ইজ 6.6 ইন্টু 10⁹। যদি হয় তাহলে নাম্বার অফ নিউক্লিওজোম পার নিউক্লিয়াস, একটা নিউক্লিয়াসে নিউক্লিওজোম কতগুলো হবে? তাহলে বেস পেয়ারকে দিয়ে যদি 200 দিয়ে আমরা ডিভাইড করে দিই, তাহলে আমরা এই ডেটাটা যেটা পাবো, দ্যাট ডেটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। ইয়েলো কালার দিয়ে ডেটাটাকে বলছি, এটাকে মুখস্থ করে রাখবে, গুণ করলে হয়ে যাবে 333 ইন্টু 10⁶। তাহলে এতগুলো নিউক্লিওজোম থাকবে। কত? 33 ইন্টু 10⁶। নাম্বার 33 ইন্টু 10⁶, এতগুলো নিউক্লিওজোম থাকবে। তাহলে নিউক্লিওজোম কিন্তু হয়েই কিন্তু এখনো প্যাকেজটা শেষ হলো না। অর্থাৎ বিডস অন স্ট্রিং এ নিউক্লিওজোম হলো। মনে রাখো এইভাবে থাকে ক্রোমাটিন ফাইবার, এভাবে থাকে ক্রোমাটিন গুলোকে এইভাবে দেখা যায়। কিন্তু এট দ্য টাইম অফ সেল ডিভিশন, সেল ডিভিশনের সময় এরা ক্রোমোজোমে কনভার্ট করে যায়। এবং ক্রোমোজোমে মনে রাখবে, ক্রোমোজোমটা একটা কি রড লাইক স্ট্রাকচার, খাটো বেটে মোটা, মানে একটা লম্বা লেংথের ডিএনএ, কয়েল 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 কয়েল, সুপার কয়েল, আলট্রা সুপার কয়েল, মেগা আলট্রা সুপার কয়েল করে 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 স্মল সাইজের একটা ক্রোমোজোম হয় অ্যাট দ্য টাইম অফ সেল ডিভিশন। ক্রোমোজোমটা তোমরা নিশ্চয়ই এখানে দেখতে পাচ্ছ, এই ক্রোমোজোমে। কাজেই এই যে ক্রোমোজোমের মধ্যে কয়েলিং হচ্ছে, এই ক্রোমোজোমের কয়েলিংটা কিভাবে হয় দেখো। হতে 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 আমাদের ক্রোমোজোমে গিয়ে ক্রোমোজোমের সাইজটা আমরা জানি হচ্ছে অনেকটা বড় হয়, ক্রোমোজোমের লেংথ অনেক। তাহলে কি করে ক্রোমোজোমের এই বিগার লেংথ আসলো? তাহলে দেখো, সব থেকে স্মলেস্ট ইউনিট, একটা ক্রোমোজোমের দ্য মোস্ট স্মল ইউনিট কে? ক্রোমোজোমের মধ্যে দ্য স্মলেস্ট ইউনিট ইজ দ্য ডিএনএ। তাহলে ডিএনএ প্যাচ খেলো, একটু মোটা হলো। ধরো একটা সুতো আছে, একটা লম্বা সুতো থ্রেড, তাকে আমরা একটা ফোল্ড করলাম, একটু ছোট হলো। আবার তাকে আবার প্যাচ দিতে শুরু করলাম, এইভাবে আরো ছোট হলো। আবার প্যাচ দিতে শুরু করলাম, আরো ছোট হলো। আরো প্যাচ দিলাম, আরো ছোট হলো। হতে হতে দেখবে যে থ্রেড বা ছোট্ট একটা থ্রেডে কনভার্ট করে গেছে। ট্রু? বুঝতে পেরেছো? তাহলে ডিএনএ লেংথটা বড় হচ্ছে, আস্তে আস্তে ছোট হতে 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 যখন ছোট হচ্ছে, তাহলে ডিএনএ টোটাল একটা ক্রোমোজোমের অরিজিনাল যে সাইজ, সেটা কিন্তু ডিএনএ থেকে অনেকটাই বড় হবে। কিভাবে বড় হবে? 1 বাই 1 তোমাদের সামনে আসছি, সেটাকে তোমরা দেখতে পাবে। একটা ডিএনএ 2 ন্যানোমিটার, ঠিক আছে, এবং সেটা যখন নিউক্লিওজোমে কনভার্ট করে আসছে, সেটা অলমোস্ট 10 ন্যানোমিটারে আসছে। এই জায়গাগুলো এবারে কিন্তু আমি অলমোস্ট ডেটায় আসছি, এখানে এক্সাক্ট ডেটায় আসছি। এটা নাম্বার অফ নিউক্লিওজোম, নিউক্লিওজোমের নাম্বার, মনে রাখবেন নাম্বার অফ নিউক্লিওজোম। আমি কিন্তু লেংথ বলছি না, এখানে আমি ন্যানোমিটার দিয়ে লেংথ বলছি। এবং এটা যখন এই নিউক্লিওজোমটা আরো কনডেন্সড হয়ে গেল, তখন তার নাম হয়ে যাবে সোলানয়েড। পরপর আসছে কিন্তু 1 বাই 1। নাম্বার 1 ডিএনএ কনডেন্স করলো নিউক্লিওজোমে, নিউক্লিওজোম কনডেন্স করে হয়ে গেল সোলেনয়েড, যেটাকে সোলানয়েড। পরপর লিখে রেখো, 1 ডিএনএ, 2 নিউক্লিওজোম। সোলেনয়েড মানে আরো কয়েলড হলো, তার মধ্যে মেনি মেনি নিউক্লিওজোম আছে। তখন তার সাইজ যখন আরো নিউক্লিওজোম একসঙ্গে পেঁচিয়ে গেল, তার সাইজটা কিন্তু আরো একটু বিগার হয়ে গেল, তার সাইজ হয়ে যাবে 30 ন্যানোমিটার। 30 মানে দেখো 2 ন্যানোমিটার থেকে 30 ইজ মোর ন্যানোমিটার। তারপরে গিয়ে যখন আরো কয়েল করলো, সেই জায়গাটার নাম হলো ক্রোমাটিন, যেটা 300 ন্যানোমিটার সাইজ।
তাহলে যে ক্রোমাটিন ফাইবার আমরা একটা সেলের মধ্যে দেখি, দ্যাট ক্রোমাটিন, রিমেম্বার দ্য ডেটা, 300 অলমোস্ট, এটা প্রায়, ডেটাটা ইজ ভেরি কমন ডেটা এই ডিএনএ এর ক্ষেত্রে, দেখবে অন্যান্য ডিএনএ এর ক্ষেত্রে এগুলো ডিফার করে যায়, কিন্তু ক্লাস 12-এ তোমরা এই ডেটাটুকুই মনে রাখবে, 300 ন্যানোমিটারে ক্রোমাটিন। আমরা বারবার বলি ক্রোমাটিন থ্রেড থেকে ক্রোমোজোমের উৎপত্তি হয়। তাহলে দেখো ক্রোমাটিনের আগেও কিন্তু অনেকগুলো স্ট্রাকচার আছে যেগুলোকে আমরা বলবো সোলেনয়েড বা সোলানয়েড মডেল। কাজে এটা বুঝতে পেরেছো? তাহলে ডিএনএ স্ট্রাকচারের মধ্যে আমরা এসে গেলাম, ডিএনএ থেকে চলে এলো নিউক্লিওজোম, একটু বড় হলো, নিউক্লিওজোম থেকে একটু বড় হলো সোলানয়েড মডেল, ঠিক আছে, মেরি নিউক্লিওজোম দিয়ে, যার সাইজটা অলরেডি বললাম 30 ন্যানোমিটার। তারপরে ক্রোমাটিন ইজ মোর, যেটা অলরেডি 30, এবং অনেকগুলো ক্রোমাটিন একসঙ্গে যদি মিলে যায় তাহলে হয়ে যাবে ক্রোমাটিড। এক একটা ক্রোমাটিড, অর্থাৎ তখনও কিন্তু ক্রোমাটিড হয়েছে, অর্থাৎ রেপ্লিকেট করেনি। যদি রেপ্লিকেট করে যায় ক্রোমাটিড মনে রাখবে। এবং তারপরে যখন ক্রোমাটিড গুলো ডাবলিং হয়ে যাবে, যখন ক্রোমোজোমে কনভার্ট করবে, তখন সেটা তার থেকে মনে করো দুটো ক্রোমাটিড মিললে একটা ক্রোমোজোম হয়। এই যে দেখতে পাচ্ছ, এই যে উপরে এই একটা ক্রোমাটিড 700 ন্যানোমিটার, আরেকটা ক্রোমাটিড অলসো 700 ন্যানোমিটার, দুটো 700 ন্যানোমিটার হলে হোল ক্রোমোজোম হয়। দ্যাট ক্রোমোজোম ইজ রেপ্লিকেটেড ক্রোমোজোম, কিন্তু মনে রাখবে এটা ক্রোমোজোম রেপ্লিকেট করার পরে এই অবস্থায় সেন্ট্রোমিয়ার পার্টে এখানে দেখিয়ে দিচ্ছি তারা জুড়ে থাকে, বা মাঝখানে এই যে সেন্ট্রোমিয়ার পার্টটা এই জায়গা থাকে তারা জুড়ে থাকে। এবং এইভাবে 2 ক্রোমাটিড যখন আসবে তাহলে 700 ইন্টু 2, দ্যাট ইজ দ্য 1400 ন্যানোমিটার। খুবই ক্লাসিক্যাল ভাবে এই ডেটাগুলো তোমাদের সামনে কালেক্ট করে আমি রাখার চেষ্টা করলাম, যত ছোট হোক সেগুলো মনে রাখবে। তাহলে কিভাবে একটা ক্রোমোজোম গঠিত হয়, একটা ক্রোমোজোম ফর্ম করে, সেটা কিন্তু তোমাদের সামনে অনেকটা ক্লিয়ার হয়ে গেল। আমি সেই ক্লিয়ারেন্সটা এখান থেকে করলাম। পরপর নামগুলো মনে রাখবে, আমি আরেকবার বলে দিচ্ছি, কারণ এই জায়গায় এই ইনফরমেশনগুলো বারবার না বললে মনে থাকে না, তাড়াতাড়ি করে বলাই যায়, তোমরা রিপিট করে দেখতে পারো, অনেকেই দেখো না, কিন্তু মনের মধ্যে ঢুকিয়ে দেবার জন্য আমি এগুলো বারবার করে তোমাদের বলে থাকি। ডিএনএ থেকে বড় নিউক্লিওজোম, নিউক্লিওজোমের থেকে বড় সোলানয়েড, সোলানয়েডের থেকে বড় ক্রোমাটিন, ক্রোমাটিনের থেকে বড় ক্রোমাটিড, এবং তার থেকেও বড় ক্রোমোজোম। তাদের মাপগুলো এইভাবে কিভাবে পরপর বড় হয়ে এলো এটা আমরা দেখতে পাবো। এইটা বলার পরে তোমাদের সামনে আরেকটা ছোট্ট পার্ট একটু বলে দিই, সেটা হচ্ছে ক্রোমোজোমের কন্টেন্ট। সি, এখানে সি মানে হচ্ছে ক্রোমাটিড থেকে আমরা সি কথাটা বলতে পারি। মনে রাখবে যখন মাইটোসিস সেল ডিভিশন হবে, এটা কিন্তু একটা সেল সাইকেলের ইনফরমেশন আজকেই তোমাদের আমি দিয়ে দিচ্ছি, এটাকে মাথায় রাখবে, রাখলে আশা করি ভালো হবে। কারণ অনেকেরই এই ক্রোমাটিডের সি পরিমাণটা, অর্থাৎ ডিএনএ এর অ্যামাউন্ট and number of chromatid chromosome, number of chromosome and DNA amount, এটাকে নিয়ে একটা কনফিউশন তৈরি হয়। আমি এটাকে একটুখানি এই জায়গায় ভালো করে লক্ষ্য করো, তোমাদের সামনে একটু ক্লিয়ার করার চেষ্টা করছি। কিরকম? যদি মাইটোসিস সেল ডিভিশন হয়, মাইটোসিস সেল ডিভিশন হলে একটা 2C ক্রোমোজোম থাকবে, এটাকে 2C, অ্যামাউন্ট অফ ডিএনএ কে 2C বলি। তারপরে সেটা যখন রেপ্লিকেট করবে, ডাবল হয়ে যাবে, একটা সেল তার কন্টেন্টটাকে ডাবল করে নেয়, ডাবল করে নিয়ে সেটা ডিএনএ এর ওয়েট 4C হয়ে গেল। তার 4C মানে কেন? ডিএনএটা ক্রোমোজোমে রেপ্লিকেট করে ডাবল হয়ে গেছে। ডাবল না করলে দুটো সেলে কি করে ডিভাইড করবে? এবং তারপরে যখন সেলগুলো নর্মাল মাইটোসিসে আবার ডিভাইড করে যাবে, এগেইন দে কনভার্টেড ইনটু, তার ডিএনএ অ্যামাউন্টটা কনস্ট্যান্ট থেকে যাবে, ক্রোমাটিডটা কনস্ট্যান্ট, ক্রোমাটিড অ্যাকচুয়ালি ক্রোমোজোম হয়ে যাবে, যেটা সেই ক্রোমোজোম 2C আগে 4C ডিএনএটাকে ডাবল করে নেয় এস ফেজে। মনে রাখবে সিনথেসিস ফেজে 2Cটা 4C হয়ে যায়। বাট এখানে যদি তোমাদের ক্রোমোজোম নাম্বারে বলি, ক্রোমোজোম নাম্বারে কিন্তু চেঞ্জ হয় না, সব জায়গায় ক্রোমোজোম নাম্বারটা 2Nই থাকে। মনে রাখবে কিরকম? এখানে 2C-তে ক্রোমোজোম নাম্বার 2N, 4C-তে গিয়েও 2N ক্রোমোজোম নাম্বার, 2C-তে গিয়েও 2N ক্রোমোজোম নাম্বার। মাইটোসিসের ক্ষেত্রে ক্রোমোজোম নাম্বার উইল নেভার চেঞ্জ। এমনকি যখন ডিএনএটা যখন ইন্টারফেজে থাকে বা সেলটা ইন্টারফেজে থাকে, তখন ডিএনএ এর অ্যামাউন্টটা ডাবল হয়, 4C হয়ে যায়, কারণ এই ডিএনএ কে দুটো সেলের মধ্যে ডিভাইড করতে হবে।
তার জন্য আগে থেকেই ডাবল হয়ে যায়, তাই 4C। কিন্তু মিওসিসের ক্ষেত্রে ভেরি ভেরি ইম্পর্টেন্ট পার্টটা মনে রাখবে, একটা মাদার সেল আমাদের বডিরই সেল, সেটা ওভারিতে হতে পারে, টেস্টিসে হতে পারে, সেটা তো বডির সেল, একটা নর্মাল সেল। সেই সেলের মধ্যেও হিউম্যানের যে অ্যামাউন্ট অফ ডিএনএ থাকে সেটাই থাকে। সেই অ্যামাউন্ট অফ ডিএনএটাকে আমরা এখান থেকে বলতেই পারি 2C। সবার প্রথমে 2C অ্যামাউন্ট অফ ডিএনএ, ওয়েট অফ ডিএনএ, এই জায়গাটা বলছি। তারপরে যখন সে সেলটাকে বড় করবে, মনে করছে সেলটাকে ডিভাইড করবে, ঠিক একই রকম ভাবে ইন্টারফেজ হবে। ইন্টারফেজের সময় ডিএনএর অ্যামাউন্টটা ডাবল হবে। কোন জায়গাটায়? এস ফেজে। আর তোমরা জানো সেল সাইকেলের G1, S এবং G2, এই তারপরে মাইটোটিক ফেজ, এইভাবে পুরো সেল সাইকেলটা হয়। তার মধ্যে সিনথেসিস বা এস ফেজ, যেটা রেপ্লিকেশন যেখানে হয়, সেই ফেজটাতে ডিএনএটা ডাবল হয়ে যায়। কিন্তু ক্রোমোজোমে বা সেন্ট্রোমিয়ারে, ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার থাকে, সেন্ট্রোমিয়ারে ক্রোমোজোমটা এক হয়ে থাকে। এবং আমরা যখন ক্রোমোজোম কাউন্ট করব তখন ক্রোমোজোমকে শুধু নাম্বার অফ সেন্ট্রোমিয়ার দিয়ে কাউন্ট করব। সেন্ট্রোমিয়ারটা যেহেতু ডিভাইড হয় না, তাই সেন্ট্রোমিয়ারটাকে দিয়ে আমরা ক্রোমোজোম নাম্বার ক্যালকুলেট করব। তাহলে মিওসিসের ক্ষেত্রে ক্রোমোজোম নাম্বার 2n, সেন্ট্রোমিয়ার দিয়ে যতগুলো 2n এর নাম্বার, হিউম্যান সেলে 2n নাম্বার 46, সে তারপরে 46টা তার ডাবল হয়ে গিয়ে 92 হয়ে গেল, সেটাই 4C ক্রোমোজোম। অ্যামাউন্ট অফ ডিএনএ অর্থাৎ 46-এ যতটুক অ্যামাউন্ট ছিল সেটা আগে ডাবল হয়ে নিল, কিন্তু ক্রোমোজোম নাম্বার সেম, বিকজ সেন্ট্রোমিয়ারে জুড়ে আছে। এই তো সেন্ট্রোমিয়ার তোমাদের দেখিয়ে দিয়েছি, তারা অ্যাড হয়ে পড়ে আছে এই জায়গাটাতে। নাম্বার অফ সেন্ট্রোমিয়ার দিয়ে গুণে নেবে নাম্বার অফ ক্রোমোজোম, কিন্তু অ্যামাউন্ট অফ ডিএনএ ডাবল 4C হয়ে গেছে। এবার 4C হওয়ার পরে সেই সেলগুলো দেখবে দুইটো করে সেলে আবার মিওসিস 1-এ ভাগ হয়ে গেল, তারা আবার 2C-তে কনভার্ট করে গেল। ঠিক আছে, কেননা তখনও কিন্তু তারা সেন্ট্রোমিয়ারগুলো আলাদা হয় না, তারা টার্মিনালাইজেশন ঘটে। ঠিক আছে, তারা সেন্ট্রোমিয়ার লেগে থাকে, তারা টার্মিনালাইজেশন ঘটে। এবং টার্মিনালাইজেশন পরে যখন দুটো ক্রোমোজোম আলাদা হয়ে যায়, অর্থাৎ হাফ হয়ে যায়, হাফ হয়ে যাবার পরে একদম সবশেষে যে দুটো মিওসিস 1-এর পরে যে দুটো সেল হলো, সেটাতে আবার 2C অ্যামাউন্ট অফ ডিএনএ সেখানে গিয়ে অর্ধেক হয়ে গেছে, হাফ, বিকজ মিওসিস। কিন্তু মিওসিস শুধু এখানে থেমে থাকে না, হাফ তো হয়ে গেল। তারপরে প্রত্যেকটা সেলে আবার এক একটা আবার সেপারেট করে যায় ক্রোমাটিড গুলো, অর্থাৎ এই যে 2 সেলটি, সেখানে আর নতুন করে কোনো ইন্টারফেস হয় না, না হওয়ার ফলে নতুন করে সেল অ্যাকুমুলেট হয় না, ডিএনএ ডাবলিং হয় না, সেটা গিয়ে আবার ডিএনএটা তখন গিয়ে হাফ হয়ে যায়। দেখো প্রত্যেকটা গ্যামেটে গিয়ে, আমি এটাকে রেড কালার দিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি, অর্থাৎ এই যে লাস্টলি চলে এলো 1C, এটা হচ্ছে গ্যামেটে কনভার্ট করে গেছে, অর্থাৎ গ্যামেটে গিয়ে ডিএনএ অ্যামাউন্টটা হাফ হয়েছে। বাট ক্রোমোজোম নাম্বার এখানে ক্রোমাটিড নাম্বার, সি কে তোমরা ক্রোমাটিড বলতে পারো, প্রত্যেকটা ক্রোমাটিড এক একটা ক্রোমোজোম আকারে এক, অর্থাৎ এন নাম্বার। সি এখানে ক্রোমাটিড বলে বলতে পারা যায়, আমরা জানি না সি কনস্ট্যান্ট, ক্রোমাটিড বলা যায়, অর্থাৎ 1C করে। তাহলে যখন একটা 2C সেল থাকবে, যখন আলটিমেটলি যে গ্যামেট সেলগুলো বেরোবে, সেই গ্যামেট সেলের মধ্যে কতগুলো যাবে? প্রত্যেকটা গ্যামেট সেলে 1C 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 1C, সবকটা গ্যামেট সেলকে যদি একসঙ্গে করা যায় তাহলে আবার 4C হয়ে যাবে, কারণ সেই 4C তো এখানেই ছিল, এই 4C-তে আবার ইকুইভ্যালেন্ট হয়ে গেল। অর্থাৎ এবার গ্যামেটগুলো কিন্তু ইন্ডিভিজুয়ালি তারা কাজ করবে, সেটা ডিএনএ অ্যামাউন্ট বাড়ুক বা চাই না বাড়ুক, ডিএনএ অ্যামাউন্ট বেড়ে গেছে, বেড়ে গিয়ে একটা সেল থেকে সে যখন ডাবলিং হয়ে 4C হয়ে গেল, সে 4C এবার নিজেদের মধ্যে সেপারেট করে নিল। প্রথমে ডিএনএটা ডাবল হয়ে মাইটোসিসও 4C হয়েছিল, মাইটোসিসকে এই জন্য ইকুয়েশনাল ডিভিশন বলে, ইকুয়াল ডিভিশন, কারণ 2C-র পরে 2C কনস্ট্যান্ট রয়ে গেল, বডি সেল, মাইটোসিস সেল। আবার যদি সেটা মিওসিস হয়, মিওসিসে আমাদের ক্রোমোজোমও নাম্বার হাফ হয়ে যায় এবং ডিএনএ অ্যামাউন্টও হাফ হয়ে যায়। তাহলে এক একটা গ্যামেটে ডিএনএ এর অ্যামাউন্ট তার মেন সেল থেকে হাফ থাকে, আবার তার ক্রোমোজোম নাম্বারটাও হাফ হয়ে যায়, কারণ 46টা হাফ হয়ে গিয়ে 23 হয়ে যায়। বুঝতে পেরেছো এখানে? তাহলে এরকম যদি অ্যাকচুয়ালি 92 হয়ে গেছিল ক্রোমোজোমের অ্যামাউন্টে, ডিএনএ এর অ্যামাউন্টে মনে করো 92 যদি ভাগ হয়ে যেত, কিন্তু 92 তো হলো না, ক্রোমোজোম নাম্বারটা কিন্তু 46ই আছে হিউম্যানের ক্ষেত্রে,
কিন্তু ক্রোমাটিড গুলো ডাবলিং হয়ে যাওয়াতে তারা, কারণ এখানে আমরা ক্রসিং ওভার টোভার গুলো হয়, সেখানে এখানে প্রসঙ্গ আসছে না, কারণ এইভাবে গ্যামেট তৈরি হয়। তাহলে গ্যামেট যখন তৈরি হলো, তাহলে গ্যামেট গুলো কিরকম, 1C 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 1C, তাহলে 4C গ্যামেট তৈরি হলো। 4C গ্যামেট কি প্রথম ইন্টারফেজে যখন মিওসিস ডিভিশন ঘটছিল সেখানেও একটা ইন্টারফেজ হয়েছিল, সেখানেও 4C হয়ে গেছিল। এবার সেই 4C অ্যামাউন্টটা তারা হাফ অ্যামাউন্ট হয়ে গিয়ে 1C 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 1C, অর্থাৎ 4টে 1C তে তৈরি হয়ে গেল। মনে রাখবে। তাহলে তোমাদের একটা জিনিস জানতে পারো যে মাদার সেলের থেকে যখন গ্যামেট প্রডিউস হয়, সেই গ্যামেটের টোটাল অ্যামাউন্টটা কিন্তু একটু বেশি হয়। মাদার সেলে যতটুক গ্যামেট, যতটুক অ্যামাউন্ট অফ ডিএনএ থাকে, সব কয়টা, অর্থাৎ একটা মাদার সেল থেকে যতগুলো গ্যামেট সেল তৈরি হয়, সেই গ্যামেট গুলোর অ্যামাউন্ট কিন্তু বেশি হয় যদি সব কটাকে জুড়ে দেওয়া যায়। কিন্তু ওয়ান গ্যামেট, মনে রাখবে গ্যামেট সেল কিন্তু অনলি ওয়ান সেল কাজে লাগে। তাহলে ওয়ান সেলটাই কিন্তু তাহলে মেন সেলের থেকে হাফ নাম্বার ক্রোমোজোম পেয়ে গেল। এই হাফ নাম্বার ক্রোমোজোম একটা গ্যামেট, এবং মাদারের থেকে আরেকটা সেক্সুয়াল রিপ্রোডাকশনে হাফ নাম্বার অফ দ্য অরিজিনাল সেল, অরিজিনাল ডিপ্লয়েড সেল, দুটো হাফ মিলে আবার একটা ওয়ান, অর্থাৎ কনস্ট্যান্ট নাম্বারের, অর্থাৎ 46টা, যেটা 23 হয়ে গেছিল, বিকজ 123 সেল অ্যান্ড মাদারের 123 সেল, ফাদারের 120, মানে 12 মানে একটা 23 নাম্বারের ক্রোমোজোম, মাদারের একটা 23 নাম্বারের ক্রোমোজোম, দুটো 23 মিলে আবার 46 হয়ে যায়। অর্থাৎ প্রত্যেকটা গ্যামেটে ক্রোমোজোম অ্যামাউন্ট ইজ 1C। যখন মাইটোসিস হয় তখন 2C টা ইকুইভ্যালেন্ট টু 2C থাকে, বিকজ ইকুয়েশনাল ডিভিশন। আর মিওসিস রিডাকশনাল ডিভিশন, সো দ্য অ্যামাউন্ট অফ ডিএনএ বিকাম রিডিউসড অ্যাট দ্য টাইম অফ গ্যামেট ফর্মেশন। এই জায়গাটা এখানে একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন, এই জায়গা থেকে ঘুরিয়ে সি কনসেপ্ট যাদের বোঝো না তাদের এই জায়গাটাকে দেওয়ার চেষ্টা করলাম। আশা করি তোমরা অনেকটাই বুঝতে চেষ্টা করেছো। এবারে আমরা ফরমেশন অফ ক্রোমাটিন, দু একটা জায়গায় ইনফরমেশনগুলো বলে দিই। অলরেডি তোমাদের জিনিসগুলো বুঝিয়ে দিয়েছিলাম। দেখো, দুটো ক্রোমাটিন আছে, ইউ ক্রোমাটিন আর একটা হেটেরোক্রোমাটিন। ইউ মিনস ট্রু ক্রোমাটিন, হেটেরোক্রোমাটিন দিজ আর অলসো হেল্প করে আমাদের ক্রোমোজোম ফরমেশনের ক্ষেত্রে। মনে রাখবে একটা ক্রোমোজোমের মধ্যে ইউ ক্রোমাটিন অ্যাট দ্য সেম টাইম হেটেরোক্রোমাটিন দুটোই থাকে, কাজে দুটো ক্রোমাটিনকে আমরা এখানে বলতে চেষ্টা করব। এটা কি ইউক্রোমাটিনের ইম্পর্টেন্ট ইনফরমেশন গুলো কিন্তু এখান থেকে টুকে রাখতে পারো বা লিখে রাখতে পারো। আমি সবকটা একে একে বলে যাচ্ছি, খুব তাড়াতাড়ি বলে যাব। লুজিং ডিএনএ প্যাকেজিং, অর্থাৎ যেখানে ডিএনএটা হালকা হয়ে থাকবে লাইটলি। এবার লাইটলি স্টেন্ড হোয়েন অবজার্ভড আন্ডার মাইক্রোস্কোপ, ক্রোমোজোম নামটাইতে হয়েছে বিকজ ক্রোমোজোম রিসিভস এনি কাইন্ড অফ স্টেইনস, স্টেইন দিয়ে স্টেইনিং করা যায়, তারা এরা লেস স্টেইন অ্যাবজর্ব করবে বিকজ দে আর ভেরি থিন, তারা আনকয়েলড হয়ে আছে, কন্টেন লেস ডিএনএ, টোটাল অ্যামাউন্টে লেস ডিএনএ কন্টেন্ট করে, বাট দে আর ইউক্রোমাটিন, লেস ডিএনএ মনে রাখবে। এছাড়া আছে ট্রান্সক্রিপশনালি অ্যাক্টিভ, মনে রাখবে এইগুলোই, অর্থাৎ ইউক্রোমাটিন গুলোই ট্রান্সক্রিপশন করে। এখান থেকে পরে আমরা ট্রান্সক্রিপশন তোমাদের যখন আরএনএ ফরমেশন বোঝাবো, ডিএনএ থেকেই আরএনএ তৈরি হয়, তৈরি হওয়ার সময় মনে রাখবে আরএনএ ওয়ার্ল্ড, আগে আরএনএ এসেছিল প্রথমে, কিন্তু তারপরে আজকে যত আরএনএ তৈরি হয় সেটা কিন্তু ডিএনএ থেকে আরএনএ সৃষ্টি হয়, মনে রাখবে। সেই জন্য ডিএনএ স্ট্রাকচারটাকে আমরা আগে পড়াচ্ছি। ফাউন্ড ইন ইউক্যারিওটস অ্যান্ড সাম প্রোক্যারিওটস, ভালো করে বুঝবে। এছাড়া কিছু আছে নন হিস্টোন প্রোটিন, একটা ক্রোমোজোমে হিস্টোন প্রোটিন এর আগে বলেছি, H2A H2B H3 H4, এরপরে থাকে লিঙ্কার ডিএনএ, তা দিয়ে কানেকশন থাকে H1, এগুলোকে হিস্টোন প্রোটিন বলে। এছাড়া থাকে NHC বা নন হিস্টোন প্রোটিন কমপ্লেক্স বলা হয়, নন হিস্টোন প্রোটিন কমপ্লেক্স থাকবে একটা ক্রোমোজোম তৈরি হতে গেলে। এবার আমরা আসছি হেটেরোক্রোমাটিনের কিছু ইনফরমেশনে। হেটেরোক্রোমাটিন প্রত্যেকটা যা পড়েছো তার অপোজিট করে যাবে। ওপরের পয়েন্টে এই ক্রোমাটিন যারা মুখস্থ করছো পড়বে, প্রত্যেকটা অপোজিট করবে। আগেরটা ছিল লুজার, এরপরেরটা টাইটার। আগেরটা ছিল লাইটলি স্টেন, এটা আছে ডার্কলি স্টেন। কন্টেন্ট আগে ছিল লেস ডিএনএ, আমরা কন্টেন্ট লেস ডিএনএ বলে বলেছিলাম, এখানে আছে মোর ডিএনএ। ট্রান্সক্রিপশনালি অ্যাক্টিভ বলেছিলাম, ট্রান্সক্রিপশনালি ইনঅ্যাক্টিভ বলবে। আগের বার বলেছিলাম, একটু এটা মনে রাখবে, ফাউন্ড ইন এক্সক্লুসিভলি ইউক্যারিওটদের মধ্যে থাকে, কারণ এটা একটা প্যাকেজ করার দরকার আছে। এখানে যে ছবিটা তোমরা দেখছো
সেই ছবিটা কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট ছবি। বারবার মনে রাখবে, এই জায়গাটাকে ভালো করে রাখার চেষ্টা করবে। কিরকম দেখো, এই যে পাশে পাশে একটু ডার্কলি স্টেন কালারগুলো দেখছো, দিজ আর অ্যাকচুয়ালি হেটারোক্রোমাটিন, ঠিক আছে। আর এই যে লাইট কালার দেখছো, লাইটলি আমি রেড কালার দিয়ে দেখাচ্ছি, এই যে লাইট পার্টগুলো, দিজ আর ইউক্রোমাটিন at the time of cell division. Heterochromatin darkly stained, euchromatin lightly stained, এবং whole parties are nucleus আর these are nuclear pores। এই নিউক্লিয়ার পোর দিয়ে আরএনএ বেরিয়ে আসে, পরবর্তীকালে আমি এগুলো বলে দেব, তোমরা মাথায় রাখার চেষ্টা করবে। দেখো, কাজেই ডিএনএ প্যাকেজ ইটসেলফ উইদাউট দ্য প্রোটিন, কাজে মনে রাখবে ডিএনএ কিন্তু একটা প্রোটিন, হিস্টোন উইথ হিস্টোন প্রোটিন, মনে রাখবে হিস্টোন প্রোটিন দিয়ে তৈরি থাকে। এই স্ট্রাকচারগুলো আমরা, দিজ আর দ্য হিস্টোন প্রোটিন, মাথায় রাখবে হিস্টোন প্রোটিনের স্ট্রাকচার। এই হলো আমাদের ডিএনএ আলটিমেটলি প্যাকেজিং এর। তোমাদের অনেকটাই টাইম কিল করলাম, কারণ এই বেসিক্সটা যত ভালো করবে, ইন ফিউচারে আমরা ডিএনএ কে নিয়ে যে কন্টেন্ট বা কনসেপ্টগুলো থাকবে সেগুলো একটু ভালো করে করতে পারবো। কারণ ডিএনএ কে নিয়ে প্রায় 2 থেকে 3টে ক্লাস হয়ে গেল, এটাই তোমাদের রেখে দেবে। এরপরে আমরা আসবো গ্রিফিথের একটা এক্সপেরিমেন্টে।